বসার ঘরে দাঁড়িয়ে মতো পরপুরুষের শরীর দেখানো শেষ হলে এক্ষুনি আমার রুমে আয়। কথাটা বলে ইস্তিহার এর এক মুহূর্ত দাঁড়ায় না। পকেটে হাত গুজে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। কিন্তু কয়েক ধাপ এগোতে আরও পেছনের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, আর এই লাল শাড়ি খুলে তারপর আমার ঘরে আসবি, নয়তো শাড়িসহ তোকে আগুনে পুড়িয়ে ফেলতে আমি দুবারও ভাবব না। কথাগুলো বলে ইস্তিহার আবারও নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রূপ এতক্ষণ মাথা নিচু করে কেঁদেই যাচ্ছিল। ইস্তিহারের বলা শেষ কথাটা যেন তার মেরুদণ্ড বেয়ে এক শীতল শিহরণ বইয়ে গেল। রূপের শাড়ির আঁচলটা আলগোছে মেঝের উপর পড়া। একটু আগেই যেন দিয়ে রূপের মাথায় বড় একটা ঘোমটা দেওয়া ছিল। আজ পাত্রপক্ষ রূপকে দেখতে এসেছিল। ইস্তিহারকে না জানিয়ে সব কিছু সাজানো হয়েছিল, কারণ তার মা সুলেখা খাতুন জানতেন ইস্তিহার জানলে এই বিয়ে সে কিছুতেই হতে দিবে না। কিন্তু তার ভয় সত্যি হলো। খবর পেয়ে কোথা থেকে জানি ইস্তিহার উদয় হলো, অথচ এমন তার হাসপাতালে থাকার কথা। রূপকে সুলেখা নিজের হাতে শাড়ি পরিয়ে দিচ্ছিল, তাও নিজের সবচেয়ে পছন্দের গোলাপি শাড়িটা। মেয়েটা এতিম। বাড়ির সকলে, বিশেষ করে ইস্তিহার, উঠতে বসতে রূপের সাথে অনেক খারাপ ব্যবহার করেন। পান থেকে চুন খসলে গায়ে হাত তুলতেও ছাড়েন না। তাই সুলেখা চেয়েছিলেন মেয়েটার একটা দুর্গতি থেকে রক্ষা করতে। নয়তো মাত্র 18-তে রূপকে কাছছাড়া করার কোনো ইচ্ছে তার ছিল না। পাত্রপক্ষ প্রথম দেখাতে রূপকে পছন্দ করে নেয়, আর করবেই না বা কেন। রূপ বেশ সুন্দরী, ঠিক যেন তার মায়ের আদলে চেহারায় গড়া। শুভ্র ত্বক, টানা টানা কাজল, কালো চোখ, খাড়া নাক আর গোলাপি ঠোঁটের অপূর্ব সংমিশ্রণ। তার উপর তার বংশ ভালো। পাত্রপক্ষ আপত্তি করার কোনো জো পেল না। তাদের ইচ্ছে ছিল আজই মেয়েকে আংটি পরিয়ে দেওয়ার। রূপ সুলেখার মুখের দিকে চেয়ে আপত্তি করল না। কিন্তু আংটি পরার আগ মুহূর্তে মির্জা ম্যানশনে পা রাখেন ইস্তিহার। চোখে সানগ্লাস, হাতে রোলেক্স ঘড়ি, তার গলায় ঝুলছে স্টেথোস্কোপ, আর আভিজাত্যে প্রকাশ করছে। মুখের গড়ন খারাপ নয়, তবে অনুভূতিহীন, চোয়াল শক্ত, তার চেয়েও শক্ত তার শরীরের বান। প্রতিদিন জিম করলেও যেমন হয় আর কি। চুলগুলো বেশ যত্নে ব্যাক ব্রাশ করা, তবুও দু একখান চোখের সামনে এসে ঝুলছে। পরনে ব্ল্যাক টি শার্ট, প্যান্ট, শার্টের উপর সাদা অ্যাপ্রন বেশ মানিয়েছে তাকে। হাত দুটো উপরে গোটানো। ইস্তিহার এর এক ঝলক দেখালে কারো পক্ষে এই দৃষ্টি ফেরানো কঠিন। হয়তো তার এই গাম্ভীর্যে আরও সুপুরুষতা কারণে অনেকে রূপ আর তার প্রাণ সব কিছু ইস্তিহারকে দিয়ে দিয়েছে, কিন্তু মুখে প্রকাশ করার সাহস তার মধ্যে নাই। ইস্তিহার এর বেশ জোরালো ধমক শুনে দ্বিতীয়বারে তার বিরোধিতা করার সাহস হয় না রূপের। হাতের উপরে পিঠ দিয়ে চোখের অবশিষ্ট পানি মুছে সে নিজের রুমে চলে যায়। তবে যাওয়ার আগে একবার সুলেখার দিকে চায়। তিনি অপরাধীর দৃষ্টিতে রূপের দিকে চেয়েছিল। তারপর রূপ আর দাঁড়ায় না, ইস্তিহারের আদেশ পালনে ব্যস্ত হয়ে পড়ে। ট্রের উপর ব্ল্যাক কফির কাপ নিয়ে রূপ দাঁড়িয়ে আছে ইস্তিহারের রুমের বাইরে। থরথর করে কাঁপছে তার হাত। যেই তালে দুলে উঠছে ট্রেটা, রূপ বুকে একটু ফু দিয়ে দরজা ধাক্কা দেয়। দরজাটা চাপানোই ছিল, তাই হাত রাখতে হাট করে খুলে যায়। রূপের মাথা নিচু করে রুমে ঢুকে পড়ে। তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ থাকলে সে আর চোখে দেখতে পাচ্ছে ইস্তিহার খালি গায়ে বিছানায় আধশো অবস্থায় পড়ে আছে। এক হাত ভাঁজ করে তার উপর মাথাটা রেখে শুয়ে বাজপাখের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে আরোপ করছে রূপের উপর। রূপ কাঁপা হাতে বেড সাইডে টেবিলের উপর কাপটা রেখে পেছনে ঘুরে পা বাড়াতে ইস্তিহার রূপের হাত চেপে ধরে। রূপের ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতে দেখতে পায় ইস্তিহার সিনা টান টান করে দাঁড়িয়েছে তার সামনে। বারবার নিজের অবাধ্য চোখটা ইস্তিহারে তার লোমশ বুকের দিকে ছুটছে। ইস্তিহার একটু বাঁকা হাসি হেসে রূপের চিবুক ধরে তার মুখখানা উঁচিয়ে ধরে বলে, আমার দিক থেকে চোখ সরে আবার ঠিক মায়ের কথায় পরপুরুষের সামনে পাত্রী সেজে বসে আছিস। তোর তো দেখছি চরিত্রের সমস্যা আছে। ইস্তিহারের কথায় রূপের অভিমান হয়। দুহাত দিয়ে ইস্তিহারকে ঠেলে সে মুখ ঘুরিয়ে নেয়। আমি আপনার দিক থেকে চাইনি। আপনার হাতির মতো বুকটা আমার চোখের সামনে এলে কি এটা আমার দোষ? আর আমি যার সামনে ইচ্ছা হয় তার সামনে যাব। আপনি বলার কে? আমি বলার কে, তাই না? এই বলে ইস্তিহার টেবিলের গরম ধোয়া ওঠা কফিটা
মগটা নিয়ে পুরোটা কফিটা ছুড়ে দেয় রূপের দিকে। সাথে সাথে তীব্র জ্বালাপড়া শুরু হয় রূপের মুখে আর হাতে। সে যে জায়গায় কফির ফোঁটা ছিটকে পড়ে সেই জায়গা লাল হয়ে উঠছে তীব্র ব্যথায়। রূপের চিৎকার ইস্তিহারকে স্থানপুর রুমের 4 দেওয়ালের মাঝে আটকা পড়ে। রূপ ব্যথা সহ্য না করে মেঝের উপর পড়ে যায়। ইস্তিহার একবার হাঁটু গেড়ে রূপের সামনে তার চুলের মুঠি টেনে ধরে বলে, এটা আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি। আজ প্রথমবার দেখে মাত্রা কম ছিল, পরের বার থেকে নিয়মে আরও কঠোর হবে। তুই অন্য কোনো পুরুষের সামনে বেহায়াপনা কিংবা তাদের গায়ে ঢলে না পড়ে যা, তাতে আমার যায় আসে না, কিন্তু আমার সন্তান তোর গর্ভে থাকাকালীন আমি ছাড়া আর কোনো পুরুষের সামনে তোর যাওয়া নিষিদ্ধ। আই রিপিট, আমি ছাড়া তুই অন্য কারোর সামনে যেতে পারবি না। গেলে একদম ঠ্যাং ভেঙে খোঁড়া করে রেখে দেবো। রূপের এই নাজেহাল অবস্থা। ইশতিয়ারের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তার আত্মা পর্যন্ত ছটফট করছে। সে এবার ইশতিয়ারের দিকে ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি কি ভেবেছেন আমি আপনার এই অবৈধ সন্তানকে আমার গর্ভে বড় করব, তাকে জন্ম দেব? কক্ষণই না। এই মাংসপিণ্ডের কোনো মূল্য নেই আমার কাছে, কারণ ও আপনার মতো অমানুষের সন্তান। আর তার কি পরিচয় হবে সন্তান বলুন? শেষে গিয়ে আমার গায়ে কলঙ্ক লাগবে, অথচ আমার কোনো দোষই ছিল না। আপনার কাছে যেটা এক রাতের ভুল, আমার কাছে সেটা সারা জীবনের ইজ্জতের মামলা। তাই আমি কখনোই আপনার জার সন্তানকে জন্ম দিতে পারবো না। কথাটা শেষ করার আগে জোরালো এক থাপ্পড়ের আঘাতে রূপ মেঝেতে মুখ থুবড়ে পড়ে। মেঝেতে ছড়িয়ে থাকা মগের ভাঙা টুকরো লেগে রূপের কপালের কোণে কিছুটা অংশে কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। রূপের দু ঠোঁট গলে অস্ফুট আর্তনাদ বেরোতে ইশতিয়ার রূপের মুখটা শক্ত করে চেপে ধরে। রূপের বুকটা ভারী হয়ে ওঠে, সেই সাথে তলপেটটা মোচড় দিয়ে ওঠে। অজান্তে রূপ এক হাত দিয়ে কাপড়ের উপর তলপেটটা চেপে ধরে সে ইশতিয়ারকে নজর এড়ায় না। রূপের গর্ভে থাকা ছোট্ট প্রাণটা বারবার নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। রূপের জলে ভেজা চোখের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, তোর সাহস কী করে হয় আমার সন্তানকে অস্বীকার করা? আমি তোকে প্রেগনেন্ট করে দিয়ে পালিয়েছি, নাকি তোর ইচ্ছার বিরুদ্ধে তোকে ছুঁয়ে দিয়েছি, যার ফল হিসেবে তোর পেট বেঁধেছে? কোনটা? শুনে রাখ রূপ, তোর আর আমার মধ্যে যা হয়েছে সেসব দুজনের মধ্যে। আমি না হয় নেশাগ্রস্ত ছিলাম, তাহলে তুই কেন সেদিন আমাকে তোর কাছে আসতে দিলি? আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবি যে এসবে তোর কোনো অনুমতি ছিল না? আমি তোর উপর জোর খাটিয়েছি? রূপ চুপ করে অভিমান চোখে শুধু চেয়ে থাকে, কথা বলে না। আর বলবে বা কী করে? ইশতিয়ার যা বলছে সব সত্যি। রূপের এই নিস্তব্ধতাকে ইশতিয়ার আরও চড়া হয়। আমি বেঁচে থাকতে আমার সন্তানের গায়ে কখনো অবৈধতার ট্যাগ লাগাতে দিব না। আর তোকে যদি কখনো দেখি বাচ্চাটা আমার মনে করে তার প্রতি অযত্ন করছিস, তবে মনে রেখিস তোকে জানে মেরে ফেলবো। এখন উঠে দাঁড়া, ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আয়, আর আজ থেকে তুই এই রুমে ঘুমাবি। ইশতিয়ারের কথা শুনতে বিস্ময়ে রূপের মুখ হা হয়ে গেল। সে ইশতিয়ারকে বাধা দিয়ে বলল, আমি কেন আপনার সাথে শোবো? আপনার বউ লাগি আমি যে আপনার পাশে শুয়ে রাত্রি যাপন করব? রূপের কথা শুনে ইশতিয়ার বাঁকা হাসি আসলো। আলতো করে নিজের আঙ্গুল দিয়ে রূপের ঠোঁটে ঘষতে ঘষতে বলল, নিজের ইজ্জত আমাকে বিলিয়ে দেওয়ার সময় তো এই কথা তোর মাথায় আসেনি যে তুই আমার বিবাহিত স্ত্রী না? তাহলে আজ কেন এই কথা তোকে এত ভাবাচ্ছে? একটু থেমে তোকে এই রুমে থাকতে বলছি, এটা বলিনি আমার পাশে শুয়ে আমার সেবা করবি। আমার বাচ্চার সেফটির জন্য বলছি, তোর জন্য না। এখন যেটা বলছি সেটা কর। ইশতিয়ার এক কথার মানুষ, যেটা মুখে বলে সে করেই ছাড়ে। তাই রূপের সাহস হলো না। সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। পোড়া জায়গাগুলোতে পানির ছিটে লাগতে যেন জ্বালাপোড়া দ্বিগুণ হারে বেড়ে যায়। রূপ কোনো রকমে পাতলা গামছা নিয়ে মুখ মুছে বের হয়ে যায়। আশেপাশে তাকাতে দেখতে পায় ইশতিয়ার একটা শার্ট পরে ল্যাপটপে কাজ করছে। আর চোখে রূপকে আসতে দেখে সে গম্ভীর কণ্ঠে বলে, মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? বিছানায় শুয়ে পড়। তাহলে আপনি কোথায় শুবেন? ইশতিয়ার ল্যাপটপ বন্ধ করে চোখ থেকে রিডিং গ্লাস খুলে তাকায় রূপের দিকে। সাথে সাথে রূপ নজর সরিয়ে ফেলে। আমি কোথায় শুবো সেটা নিয়ে তোর না ভাবলে চলবে, যেটা বলছি সেটা কর। এই বলে ইশতিয়ার আবার ল্যাপটপ স্ক্রিনে মনোযোগ দেয়। রূপ আর কথা না বাড়িয়ে বিছানার ওপর পাশে গিয়ে শুয়ে পড়ে। বেশ খানিকক্ষণ পর ইশতিয়ারকে কাজ শেষ হলে ল্যাপটপ কোলের উপর থেকে নামিয়ে বিছানায় শুতে যায়। তখন সে খেয়াল করে রূপের হাত আর মুখে যে
জায়গায় কফি ফুটেছে সেই জায়গাগুলো লাল হয়েছে। আলমারির ভেতর থেকে পোড়া ক্রিম এনে সে নিজ হাতে লাগিয়ে দেয় ক্ষতস্থানে। এ সময় রূপের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে দেখে সে রুমের এসিটা ছেড়ে দিয়ে রূপের পাশে ঘাপটি মেরে শুয়ে থাকে। রূপের উপর এক হাত তুলে তাকে নিজের কাছে টেনে নেয়। ঘুমের ঘোরে রূপ ও তার কাছে চলে এসে স্ত্রীকে জড়িয়ে ধরে। স্ত্রী আস্তে আস্তে রূপের তলপেটে হাত নামে ফিসফিস করে বলে, খুব শীঘ্রই তোকে আর আমাদের বাচ্চাকে আমার নামের সাথে জড়িয়ে নেব। এটা ডাক্তার ইশতেহার মির্জার সন্তান, কারো ফেলে যাওয়া জারোর সন্তান নয়। দুপুরের দিকে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে রূপ কিছু টাকা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার প্রেগনেন্সির সবে 2 মাস হয়েছে। এখন বাচ্চাটা নষ্ট করতে না পারলে আর কখনো করতে পারবে না। রূপের ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটাকে কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে যাচ্ছে। কিন্তু তার কিছু করার নেই। পিতৃপরিচয় ছাড়া বাচ্চাকে জন্ম দেওয়া নিজের সাথে তাকে কলঙ্কিত করতে চায় না রূপ। স্ত্রীকের উপর কেন জানি না সে বিশ্বাস করতে পারছে না। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে যে নিজের পেটের সন্তানকে সে নিজে হাতেই ফেলবে। এত পাপ হলে হোক, কিন্তু সে যে কষ্ট করছে এই কষ্ট জেনে শুনে সে তার সন্তানকে দিতে পারবে না। হাসপাতালের ওয়েটিং রুমে বসে বসে নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ করে যাচ্ছে রূপ। প্রতিটি মুহূর্ত যেন তার ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু পা দুটো অসাড় হয়ে আসছে তার। এমন সময় নার্সের ডাক কানে এলো। গেলে নার্সের চোখের পানি মুছে সে এগোতে। নার্স তাকে আপাদমস্তক একবার দেখে জিজ্ঞাসা করে, আপনি কি রূপ মির্জা? রূপ আস্তে করে মাথা নেয়। আপনার বাড়ির সাথে আপনার বাড়ির লোক কেউ আসেনি? রূপ একটু থমকে দাঁড়ায়, তারপর নাকটা টেনে ঠান্ডা গলায় বলে, না, আমি একা এসেছি। নার্স কোনো প্রশ্ন করে না। রূপের হাতে একটা ফর্ম ধরিয়ে দিয়ে সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ফর্মে বাবার জায়গায় খালি নামটা দেখে রূপ ফর্মটা নার্সকে দেয়। নার্স সেই জায়গাটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে গিয়ে বলে, এ কি, বাবার নাম তো পূরণ করেনি, বাচ্চার বাবার নাম লিখে দেন। রূপের গলা শুকিয়ে আসে। সে কি করবে বুঝতে না পারে না। কাঁপা কণ্ঠে বলে, বাবার নাম তো ইশতেহার মির্জা, বাচ্চার বাবার নাম ইশতেহার মির্জা, আর আপনি ফর্মটা বাতিল করুন। এই বাচ্চাটা অ্যাবর্শন করানো হবে না। ঠিক পেছনে থেকে ইশতেহারের সেই পরিচিত ভরাট ঠান্ডা কণ্ঠস্বর ভেসে আসতে রূপ ভয়ার্ত চোখে পিছন ফিরে যায়। দেখতে পায় ইশতেহার ও তার দিকে অস্বাভাবিক রকমের রক্তিম চোখে তাকিয়েছে। এই দৃষ্টি রূপের চেনা। ইশতেহার খুব খুব মেজাজ খারাপ হলে তার চোখের সাদা অংশ লাল হয়ে আসে, ঘাড়ের রগগুলো ফুলে ওঠে, চোয়াল শক্ত হয়ে আসে। এসব লক্ষণ তার মধ্যে বর্তমানে বিদ্যমান দেখে রূপ ভয়ে কেঁপে ওঠে। তার শিরদাঁড়া বেয়ে এক শীতল শিহরণ বয়ে যায়। ইশতেহার এর এক পা এগোতেই রূপ থরথরিয়ে কাঁপতে কাঁপতে চেয়ার থেকে উঠে পড়ে। নার্স তাড়াহুড়ো করে রূপকে তুলতে গেলে ইশতেহার তাকে ইশারায় পিছু হটতে বলে। নার্স হাত গুটিয়ে একটু দূরে সরে গিয়ে দাঁড়ায়। ইশতেহার নিজে এসে রূপকে তোলে। এ সময় কৌশলে রূপের হাতের উপর জোরে একটা চিমটি বসায়। রূপ অস্ফুট আর্তনাদ করে ওঠে, কিন্তু তার চোখ যেন ইশতেহারের রাগী মুখ থেকে সরছে না। ইশতেহার এর কাছে যেন ধরা না পড়ে তাই সে শহরের দূরের এক হাসপাতালে এসেছিল, কিন্তু নসিব তাকে ইশতেহারের মুখোমুখি করেই ছাড়ল। ইশতেহার এবার রূপকে ছেড়ে দিয়ে অ্যাপ্রনটা পকেটে হাত গুজে নার্সের চোখে চোখ রেখে বলল, এই বাচ্চা অ্যাবর্শন করা হবে না, আপনি ফর্মটা ছিঁড়ে ফেলুন। নার্স মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ফর্মটা ছিঁড়তে যাবে, ঠিক তখনই রূপ তাকে বাধা দিয়ে বলে, না, ছিঁড়বেন না, আমি এই বাচ্চাটা নষ্ট করব। মাথা নিচু করে রূপের কথাগুলো বলে ইশতেহার চোখের দিকে তাকানোর তার সাহস হয় না। আপনার প্লিজ একটা সিদ্ধান্তে আসুন। একজন বলছেন করাবেন, আরেকজন বলছেন করাবেন না। আরও অনেক পেশেন্ট লাইনে আছে, তাদের কেসটাও আমাকে হ্যান্ডেল করতে হবে। নার্সের কথা শেষ হতে ইশতেহার নির্বিকার গলায় বলে, আপনি আমার মতামতটা শুনুন, এই বাচ্চা অ্যাবর্শন করানো হবে না। ফর্মটা ছিঁড়ে প্লিজ একটু রুমের বাইরে যান, আমার স্ত্রীর সাথে আমার কিছু কথা আছে। ইশতেহারের কথা শুনে রূপ তাজ্জব বনে গেল। চোখ দুটো গোল গোল করে কোটর থেকে বেরিয়ে আসা উপক্রম। সে কিছুতে এই লোকটার সাথে এক রুমে বদ্ধ থাকবে না। কারণ কথা অমান্য করার অপরাধে তাকে যে ইশতেহারের রোষানলে পড়তে হবে রূপ ভালোই বুঝতে পারছে। তাই নার্স ফর্মটা ডাস্টবিনে ফেলে চলে যেতে সে নার্সকে আটকাতে চায়, কিন্তু পেছন থেকে তাকে ধরে ফেলে ইশতেহার। নিজের কাছে টেনে নিয়ে রূপের থুতনি শক্ত করে চেপে ধরে বলে, কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? তুই কোথায় কী করে বেড়াচ্ছিস? আমার অবর্তমানে তুই আমার বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলবি আর আমি চুপচাপ সেটা হতে দেবো? তুই
তুই এতটা নিচে কিভাবে নামতে পারলি রূপ? ও তো তোর নিজের সন্তান, তোর গর্ভে একটু একটু করে বড় হচ্ছে। এই কাজটা করার আগে কি তোর একটু মায়া হলো না? রূপ আক্রোশ ঝাড়া মেরে ইস্তিহারের হাত সরিয়ে নেয়, তারপর গট গট করে বলে, নিজের অনাগত সন্তানকে মেরে ফেলা একজন মায়ের জন্য ঠিক কতটা কঠিন আপনি কি জানেন ডাক্তার ইশতিয়ার? আপনার পুরুষ জাতি নিজের লালসা মেটানোর জন্য নারীদেরকে ব্যবহার করেন, তারপর প্রয়োজন শেষ হলে সুযোগ ফেলে দেন। আপনার কাছে হয়তো এই সন্তানটা নিজের উত্তরসূরি, কিন্তু আমার কাছে অবৈধ কলঙ্ক স্বরূপ। এই বাচ্চা জন্ম নিলে লোকে আমাকে মন্দ কথা বলবে, আপনাকে না। কথাগুলো একশ্বাসে বলে ফেলে রূপ কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। তার এই আবেগ মিশ্রিত কথাগুলো যেন ইশতিয়ারকে নাড়িয়ে দেয়। রূপ নিজের অজান্তে মাথা গরম করে ঠিক কী বলেছে সেটা সে নিজেও জানে না। যা মুখে এসেছে তাই গড়গড় করে বলে যাচ্ছে। কয়েক মুহূর্তে এভাবে ঠায় দাঁড়িয়ে থাকার পর ইশতিয়ারকে রূপের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, রূপ উঠে দাঁড়াও আর চোখ মুছো, আমরা এক্ষুনি বেরোবো। না, আমি অবসর না করে কোথাও যাব না। এতে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেও আমার কিচ্ছু করার নেই। ইশতিয়ার এবার তার দিকে রাগী দৃষ্টিতে তাকালে রূপ একটু দমে গিয়ে উঠে দাঁড়ায়। পর মুহূর্তে ইশতিয়ার তার হাত ধরে রুম থেকে বের হয়ে উদ্দেশ্যে বেরিয়ে যেতে চাইলে রূপ নিজের হাত ছাড়িয়ে নেয়, বলে, বললাম তো যাব না। আপনি আমাকে জোর করতে পারেন না, আমি আপনার স্ত্রী নই। ইশতিয়ার এবার মুখে কিছু বলে না, সোজা রূপকে নিজের কাঁধে তুলে তার কোমর জড়িয়ে ধরে হাঁটা দেয়। হাসপাতালের করিডোর দিয়ে ইশতিয়ার তাকে নিয়ে এভাবে হেঁটে যাচ্ছে। সবাই তাদের দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রূপ তো লজ্জায় মরে যাচ্ছে, নিজেকে ছাড়ানোর জন্য ইশতিয়ারের পিঠে কমকিল বসাচ্ছে না, কিন্তু লোকটার শরীরে যেন লোহার তৈরি, কিছুতেই কোনো প্রতিক্রিয়া নেই। হাসপাতালের বাইরে এসে রূপকে গাড়িতে তুলে ইশতিয়ার ফোনে কাউকে আসতে বলে নিজে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি স্টার্ট দিতে রূপ আবারও হাত পা ছোড়াছুড়ি করে। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনার সাথে কোথাও যাব না, আমাকে যেতে দিন। আমি আপনার কোনো দাসী নই যে সবসময় অধিকার ফলাবেন। রূপের কথা শুনতে ইশতিয়ার দাঁত কিরমির করে উঠল। সজোরে স্টিয়ারিংয়ে আঘাত করে রূপের এক হাত নিজের মুঠোয় নিয়ে বলল, তুই স্বীকৃতি চাস তো? আমার বইয়ের পরিচয় চাস তো? সেটাই দিতে যাচ্ছি। কাজী অফিসে যাচ্ছি, সেখানে আমাদের বিয়ে হবে। বিয়ের পর্ব ঘুচিয়ে সন্ধ্যার দিকে ইশতিয়ার এর রূপ গাড়ি করে ফিরে। রূপ এখন মনমরা হয়ে বসেছে। দুজনে কেউ ফেরার পথে একটাও কথা বলেনি। রূপ কেবল জানলার দিকে তাকিয়ে বাইরে চোখের পানি মুছে এসছে। নিজের ভালোবাসা পুরুষের নামে নিজের নাম জুড়েছে, তবুও কেন জানি তার মনে ভীষণ কু ডাকছে। তার উপর চাচিকে না বলে ঘটনাটা ঘটেছে, তিনি শুনলে নিশ্চয় ভীষণ কষ্ট পাবেন। এমন হাজারো চিন্তা মাথায় এলো তার, কিন্তু ভেবে ভেবে সমস্যার কোনো সমাধান মিলল না। বাড়ির সামনে এসে ইশতিয়ার গাড়ি দাঁড় করায়, কিন্তু রূপ নিজের চিন্তায় এতটা মশগুল ছিল যে ব্যাপারটা সে খেয়াল করলো না। এবার ইশতিয়ার হালকা কাশি দিয়ে গলাটা ঝেড়ে ফেলে, নিজের থেকে নামবি নাকি আবারও কোলে করে নিয়ে যেতে হবে? ইশতিয়ারের কথা শুনে রূপের অভিমান জমে। সে কখন থেকে কেঁদে চলছে, অথচ হৃদয়বিহীন লোকটা তার মাথায় পর্যন্ত হাত রাখল না। রূপ নড়ল না, কোনো উত্তর দিল না। ইশতিয়ার হতাশায় একটু মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে রূপের পাশের জানলায় হাত রেখে বলল, তুই বারবার আমাকে কঠোর হতে বাধ্য করিস রূপ। জানিস আমার রাগের মাথা ঠিক থাকে না, তবুও তোর আমাকে রাগানো চাই। কথাটা শুনতে রূপ তার জ্বলজ্বলে চোখ একটা ইশতিয়ারের দিকে তাকায়, তারপর নিজেই দরজা খুলে নেমে পড়ে। ইশতিয়ার নিজের বুকের বাঁ পাশে হাত চেপে বলে, এই মেয়েটা চোখ দিয়ে নিক্ষাত একদিন আমাকে মেরে ফেলবে। রূপ ইশতিয়ারকে সম্পূর্ণ ইগনোর করে বাড়ির দিকে হাঁটা দেয়। এই সময় ইশতিয়ার তাকে ছুঁয়ে নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করে, যেমন কখনো চুল ছুঁয়ে, কখনো ওড়না টান দিয়ে, আবার কখনো হাত ধরে। রূপ এসব পাত্তা না দিয়ে বারবার ইশতিয়ারকে থেকে নিজেকে বাঁচিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে পা রাখা মাত্র কেউ তার সামনে এসে তাকে জড়িয়ে ধরে। রূপ মানুষটার মুখ দেখতে না পারলেও তার শক্ত শরীর পুরুষালী গন্ধ শুকে মানুষটাকে আন্দাজ করতে পারল। তোকে কতদিন পর দেখলাম, অনেক বড় হয়ে গেছিস, আর আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। চিন্তা করিস না, আমি আর তোকে ছেড়ে যাব না, সারা জীবন তোর ছায়া হয়ে থাকবো। রূপের পুরো শরীর এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। নিজের চোখে না দেখলেও তার পেছনে দাঁড়ানো ইশতিয়ার
এর রাগের তেজ সে ভালোই উপলব্ধি করতে পারছিল। এই মুহূর্তে ইস্তিহার যে তাদের দুজনকে রক্তবর্ণ চোখ দিয়ে গিলে খাচ্ছে রূপ সেটা জানে। তাই ঝামেলার বাধার আগে রূপ তাড়াহুড়ো করে লোকটাকে নিজের থেকে আলাদা করে একটু পিছিয়ে যায়। এমন সময় ইস্তিহারের শক্ত বুকের সাথে ধাক্কা লাগতে রূপ মুখ উঁচিয়ে তার দিকে চায়। দেখেই তার সন্দেহ সত্যি। ইস্তিহার মারাত্মক দৃষ্টিতে তাকিয়েছে সামনে দাঁড়ানো তার মামাতো ভাই রূপমের দিকে। রূপের গলা শুকিয়ে আসে ভয়ে। পরিস্থিতি সামাল দিতে সে একবার ঢোক গিলে গলাটা ভিজে মিছিমিছি হেসে বলে, রূপম ভাইয়া, আপনি কখন এলেন আর কেমন আছেন? রূপম ইস্তিহারের দিকে চেয়েছিল অদ্ভুত দৃষ্টিতে। রূপের কথা কানে আসতে সে মুখ ঘুরিয়ে প্রফুল্ল চোখে রূপের দিকে তাকিয়ে বলে, এই তো অনেকক্ষণ হলে এসেছি। ভেবেছিলাম দরজা খুলতে প্রথম মুখটা দেখব, কিন্তু তার হলো কে? তুই কি ইস্তিহারের সাথে বাইরে কোথাও গিয়েছিলে? রূপ রূপ কী করবে সেটা বুঝতে না পেরে মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়। রূপমের চোখ দুটো সরু হয়ে এসে সেই সাথে উবে যায় তার মুখের হাসি। ভালোই বোঝা যাচ্ছে রূপমের বিষয়টা ভালোভাবে নেয়নি। বুকের উপর দুহাত ভাঁজ করে জিজ্ঞাসা কণ্ঠে বলে, কোথায়? এবার রূপ কিছু বলার আগে ইস্তিহার উঠে বলে ওঠে, এর কৈফিয়ত কি আপনাকে দিতে হবে রূপম ভাই? দেখুন, আপনি মেহমান, মেহমানদের মতো থাকুন। আমি চাই না আপনি যেচে রূপের বিষয়ে নাক গলান। রূপম ইস্তিহার এর কথায় পাল্টা জবাব দিতে যাবে ঠিক তখনই সেখানে সুলেখা এসে পড়েন। দরজায় রূপকে দেখতে পেয়ে তিনি ছুটে গিয়ে কাছে গিয়ে রূপের কান মলে দিয়ে বলেন, আমাকে না জানিয়ে কোথায় ঘুরে বেড়ানো হচ্ছিল? জানিস কতটা চিন্তায় পড়ে গেছিলাম আমি? তার উপর মোবাইলটা ফেলে গেছিস। ইস্তিহার, ওকে তুই কোথায় পেয়েছিস বাবা? ইস্তিহার মায়ের করা প্রশ্নে পরোয়া না করে রূপমকে এক প্রকার ধাক্কা দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। তবে চোখে একবারও আড়ালে যাওয়ার আগে পেছন ফিরে রূপের দিকে তাকিয়ে ইশারায় তাকে নিজের রুমে ডেকে নেয়। কথা মতো রূপ মাথা নিচু করে ইস্তিহারের পেছনে পেছনে যেতে নিয়ে সুলেখা তার পদ আটকায়। কিরে, কথার জবাব না দিয়ে চলে যাচ্ছিস কেন? রূপ মাথা তোলে না। বড় চাচিকে কিছু না জানিয়ে যে কাজ ঘটিয়ে এসেছে, তারপর সুলেখার সাথে চোখাচোখির সাহস নেই। হাসপাতালে? হাসপাতালে কেন? শরীর খারাপ করলো নাকি রূপ? কই, আমাকে তো কিছু বললি না। বলার মতো কিছু হয় না চাচি, আমি যাই। ইস্তিহার ভাইয়া ডাকছে। ডাকুক, সে ডাকলেই যেতে হবে। রূপম এতদিন পর এসেছে, ওর সাথে গল্প কর। আমি দেখি নাস্তার কি ব্যবস্থা হলো। এদিকে সুলেখা রান্নাঘরের দিকে পা বাড়ালে রূপও চলে যেতে নেয়, কিন্তু তার আগে রূপম তার সামনে দাঁড়িয়ে তার পদ আটকে বলে, আবারও ইস্তিহারের রুমে যাওয়ার পায়তারা করছিস? আমি বুঝি তোর কেউ না রূপ? আমার থেকে কি তোর ইস্তিহার ভাই বেশি ইম্পর্টেন্ট? না ভাইয়া, তা কেন হবে? তাহলে আমার সাথে আয়। এই বলে রূপের হাত ধরে ড্রয়িং রুমে তাকে নিয়ে যায়। বেশ অনেকক্ষণ হয়ে গেল রূপ রুমে না আসায় ইস্তিহার মেজাজ চড়ে যায়। সেই কখন থেকে শাওয়ার নিয়ে বিছানায় এসে আছে রূপের শরীরের একটু উষ্ণতা পাওয়ার জন্য, কিন্তু তার তো আসার খবর নেই। ইস্তিহার দাঁতে দাঁত চেপে গায়ে একটা শার্ট জড়িয়ে রুমের বাইরে এসে তার রুমের সামনে বারান্দা দিয়ে নিচের ড্রয়িং রুমে ভালো করে দেখা যায়। তাই নিচে আসার সময় ইস্তিহার দেখে রূপমের পাশে বসে কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। সে গল্প গুজবে এতটাই বিখর যে উপর থেকে কেউ তাকে বাজ পাখির দৃষ্টিতে দেখে যাচ্ছে, রূপ সেটা খেয়াল করছে না। ইস্তিহার এবার চোয়াল শক্ত হয়ে আসে। ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে রূপকে কোলে তুলে আছাড় মারতে। পরপুরুষের সাথে গায়ে পড়ে হাসা, দাঁড়া বান্দির বাচ্চা, দেখ তোর অবস্থা আজকে আমি কি করি। রাতের খাওয়ার সময় হলে একে একে বাড়ির সবাই ডাইনিং রুমে আসে। আজ সবার সাথে ইস্তিহারকে নামতে দেখে সুলেখা অবাক হয়ে যায়। অন্য দিনগুলোতে 10 বার পাঠানোর পর ইস্তিহার দেখা মেলে না। তবে আজ কি এমন হলো যে ইস্তিহার সবার আগে হাজিরা দিতে এসে গেছে? সুলেখা অবাক চোখে তাকিয়ে থাকে নিজের ছেলের দিকে। পরে ব্যাপারটা বুঝতে পেরে মুচকি এসে প্লেটে আনতে চলে যায়। সুলেখা পাশের চেয়ারে বসে রূপের বাঁ পাশের চেয়ারটা তখনও খালি পড়েছে। ইস্তিহার সেই চেয়ারে বসে পড়ার আগে কোথা থেকে রূপম ছেলেটা এসে রূপের পাশে বসে যায়। রূপের পাশে রূপমকে ভালোই মানিয়েছে, ঠিক তাদের নামের মতো। এমনকি ইস্তিহারকেও রূপের পাশে এটা মানাতো না। তার একটাই কারণ, ইস্তিহার রূপমের মতো অতটা ফর্সা না, সে শ্যামলা গড়নের ছেলে। ইস্তিহার এবার সহ্য করতে না পারে হঠাৎ রূপের দিকে দাঁড়িয়ে বাজখাই কণ্ঠে বলে, এক্ষুনি আমার রুমে ডিনার নিয়ে আয়, আর হ্যাঁ, নিজেরটাও সাথে নিয়ে আসবি।
তুই আজকে আমার সাথে ডিনার করবি। এই বলে ধূপধাপ পা পেয়ে শব্দ করে ইস্তিয়ার চলে যায়। ইস্তিয়ারের এমন অগ্নিমূর্ত দেখে রূপের অন্তরাত্মা কেঁপে ওঠে। সে তাড়াতাড়ি করে চেয়ার থেকে উঠে প্লেটে খাবার সাজিয়ে ইস্তিয়ারের পেছন পেছন দৌড় দেয়। রূপম তাকে কয়েকবার ডাকে, কিন্তু রূপ সেটা কানে তোলে না। ইস্তিয়ারের রুমে থেকে একের পর এক ভাঙচুরের শব্দ আসছে। ঘরটা সাউন্ডপ্রুফ হয় বাড়ির অন্যরা কিছু শুনতে না পেলেও রূপের কানে ঠিক আছে, কারণ সে এই মুহূর্তে দরজায় কান পেতে দাঁড়িয়েছে ভেতরের পরিস্থিতি বোঝার। বাইরে দাঁড়িয়ে থেকে প্রমাণ কি প্রমাণ করতে চাস? ভেতরে আয় জলদি। ইস্তিহার এর এমন চিৎকার কানে আসতে সাথে সাথে রূপ কাঁপতে কাঁপতে রুমে ঢুকে যায়। চোখ দুটো তৎক্ষণাৎ আবার ভিজে গেছে। রূপকে সামনে পেয়ে ইস্তিহার বিছানা থেকে উঠে এক ঝটকায় তার হাতের ট্রেটা মেঝেতে ছুঁড়ে মারে। সারা মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে খাবার। রূপ তড়িঘড়ি করে মেঝের উপর বসে সেগুলো পরিষ্কার করতে করতে বলে, কি করলেন আপনি? টানা জিনিস এভাবে নষ্ট করতে নেই, পাপ হবে তো। স্ত্রী রূপের এক হাত টেনে তুলে ধরল, তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে বলে, আর স্বামী ছাড়া অন্য পুরুষের গায়ে ঢলাঢলি করলে কি পাপ হয় না? আমার তো মনে হয় এই পাপ আরও বেশি জঘন্য। কথা শুনতে রূপের চোখে অভিমান ভরে উঠল। কি বলতে চান? আমি যে ওনার সাথে কথা বলছি? আপনি তো নিজেই দেখেছেন উনি সবসময় আমার সাথে কথা বলার চেষ্টা করেন। কতবার একজনকে ইগনোর করা যায়? অন্যকে ইগনোর করতে কষ্ট হয়, অথচ নিজের স্বামীকে অপেক্ষা করাতে তোর খারাপ লাগে না? না লাগলে এলাম কেন খাবার নিয়ে? সেগুলো তো মাটিতে ফেলে নষ্ট করলেন। জানেন নিচে সকলে আমার দিকে কী দৃষ্টিতে তাকিয়েছিল? এই বলে রূপ একবার নাক টানে। রূপের চোখে পানি দেখে এবারের মতো স্ত্রীর রাগ পড়ে যায়। সে নিজে হাতে রূপের চোখের পানি মুছে দিয়ে বলে, জানিস, তোকে যখন ওই ছেলেটার সাথে দেখেছি প্রতি মুহূর্তে আমার শুধু মনে হয়েছে ওই শুয়োরের বাচ্চার কলিজাটা বের করে নিতে। আমি তোর পাশে নিজেকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারবো না রূপ। এর চেয়ে আমার মৃত্যু শ্রেয়। এই বলে ইস্তিহার রূপের গলার ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। শিহরণে রূপের চোখ বুজে আছে। ইস্তিহারের চোখ দুটো রাগে চিহ্ন মুছে গিয়ে আদিম লালসার জায়গা করে নিয়েছে। ক্ষিপ্র গতিতে রূপের বুকের উপর থেকে ওড়নাটা ছুঁড়ে মারতেই ইস্তিহারকে বাধা দিল রূপ। কি করছেন এসব? কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে রূপ, সেই হিসেবে আজ আমাদের বাসর রাতে যা করা উচিত সেটাই করছি, দায়িত্ব পালন করছি। তোর তো খুশি হওয়া উচিত যে স্বামী সব অবস্থায় মুড়ে চলে আসে, তা না করে বাধা দিচ্ছিস। রূপ স্থির কানের কাছে এসে নিচু কণ্ঠে বলে, আমি যে অন্তঃসত্ত্বা, বাচ্চার কিছু হলে সেসব আমার উপর ছেড়ে দে। ডাক্তারি কেন পড়ছি যদি কাজে না আসলে? কাছে আয়। এত দূরে দাঁড়িয়ে আছিস কেন আমার থেকে? এমনিতে অনেক সময় নষ্ট হয়েছে, আর এক মুহূর্ত বাজেভাবে খরচ করতে চাই না। পুরোটা সময় তোর মাঝে কাটাতে চাই। আজ সকাল সকাল ডিউটি থাকায় খুব ভোরে ইস্তিয়ারকে নরম বিছানা আর বউয়ের উষ্ণ পরশের মায়া ত্যাগ করে উঠতে হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভিজে চুলগুলো কোনো রকমে আঁচড়ে ঠিক করে নিয়েছে। পরনে ক্রিম কালারের শার্ট, ইস্তিয়ারকে শ্যামলা গায়ে মারাত্মক লাগছে। ড্রেসিং টেবিলের উপর ব্যস্ত হতে নিজের আইডি কার্ডটা খুঁজতে গিয়ে হঠাৎ আয়নায় চোখ পড়ে সে দেখতে পেল রূপ দরজার আড়ালে নিজেকে লুকিয়ে সলজ্জ চোখে তাকে দেখে যাচ্ছে। হাতে চায়ের কাপ, কিন্তু আদতে সেই চা গরম আছে কিনা জানা নেই। স্ত্রীর একটু বাঁকা হাসি দিয়ে পেছন ফিরে তাকায়। দুজনের চোখাচোখি হতে চুরি করে ধরা পড়ার মতো রূপ একবার থরথরিয়ে কেঁপে ওঠে। হাত থেকে পিছলে চায়ের কাপটা আরেকটু হলে পড়ে যেত, কিন্তু স্ত্রী ঠিক সেই সময় তার হাত চেপে ধরে। রূপের চোখে লজ্জার মাত্রা বেড়ে গেছে, আর ইস্তিয়ারকে চোখে রয়ে গেছে মুগ্ধতা। সদ্য গোসল সেরে আসা রূপপরীর সেই স্নিগ্ধ চেহারা, লেপ্টে থাকা ভিজে চুল এলোমেলো, রাঙা হয়ে ওঠার গাল আর ওষ্ঠযুগল, আর সবচেয়ে তার টানা টানা হরিণীর মতো চোখ দুটো আজ কোনো কিছুতেই ইস্তিহারকে তীব্র আকর্ষণ করতে ছাড়ল না। কিন্তু রূপের নজর ছিল অন্য জায়গায়। ইস্তিহারকে মাথায় ভেজা চুলগুলো লক্ষ্য করার সাথে সাথে টেবিলের উপর চায়ের কাপটা রেখে শাড়ির আঁচল দিয়ে মাথা মুছতে ব্যস্ত হয়ে পড়ে। স্ত্রীর কোনো বাধা দেয় না, শুধু দেখে যায় তার সদ্য অষ্টাদশে পদার্পণ করা বউকে। চুলগুলো ভালো করে মুছিসনি কেন? পানি পড়ছে যে। এইভাবে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। রূপকে এবার নিজের বাহুডোরে আবদ্ধ করে স্ত্রীর গম্ভীর গর্বে লাগুক, তাতে কি স্ত্রীর একটু আদর্শ পাওয়ার যায়? তবে ক্ষতি কী? স্ত্রীকে এই কথাটা শুনতে রূপের হাত থেমে গেল। চোখ সরু করে স্ত্রীকে
দিকে তাকিয়ে রূপ বলে ওঠে, এমনভাবে বলছেন যেন আপনাকে আমার কাছে আসতে দিস নাই তো। ওটাকে কি আশা বলে? সবসময় শুধু পালিয়ে পালিয়ে বেড়াস আমার থেকে। হয়েছে, আর অভিযোগ করতে হবে না। চা এনেছি, খেয়ে উদ্ধার করুন। রূপের কথা শুনে ইস্তিয়ার মুচকি হাসে। রূপকে ছেড়ে দিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক খায়। তবে প্রতিটা মুহূর্তের মাঝে ওর চোখ যেন রূপের দিকে নিবন্ধ। কি দেখছেন এত? আগে দেখেননি আমায় কখনো? ইস্তিয়ার চায়ের কাপটা রেখে আবারও রূপকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আগে তো বোন হিসাবে দেখতাম, এখন তো বউ হিসাবে দেখবো। ফিলিংসটা আলাদা। ও তুই বুঝবি না, ছেলে হলে বুঝতি। রূপ ইস্তিয়ারকে নিজের থেকে দূরে ঠেলে সতর্কতার সাথে বলে, কি করছেন দিন দুপুরে? কেউ চলে আসবে, মহা কেলেঙ্কারি হয়ে যাবে। ইস্তিয়ার কিছু বলল না, শুধু মাথাটা দুলিয়ে একটুখানি শেষে ব্যাগটা কাঁধে নেয়। তবে শেষবারের মতো রূপকে দেখে নেওয়ার সময় হঠাৎ তার চোখ পড়ে রূপের গলার পাশে থাকা খয়েরি লাল রঙের দাগ। এটা এতক্ষণ রূপের চুল দিয়ে ঢাকা ছিল। ইস্তিয়ারকে বুঝতে এক মুহূর্ত লাগলো না। এটা কাল রাতের মধ্যে আদর সোহাগের ফল। তার মাথায় কিছু একটা আসতে সে রূপকে ডাক দিল, শোন, আজকে রূপমের সাথে বেশি সময় কাটাবি না। আর একটু পর পর ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে পিছনে ঠেলে দিবি। কেন? অত প্রশ্ন করিস না, যেটা বলছি সেটা কর। এই বলে ইস্তিয়ার গটগট করে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে রূপ এতক্ষণ বিছানা গোছাচ্ছিল। ইস্তিয়ারের কথা কানে যেতে তাজ্জব বনে গেল। ক্ষণে ক্ষণে লোকটার চিন্তা ভাবনার পরিবর্তন। সে যে আসলে কি চায় সেটা একমাত্র সেই জানে। কালকে রাতে ডাইনিং টেবিলে ঘটা ঘটনাটা রূপমকে ভীষণ ভাবাচ্ছে। শুধু ভাবাচ্ছে বললে ভুল হবে, রীতিমতো চিন্তায়। কাল সারা রাত ঘুমাতে পারেনি। গভীর রাতে সে রূপের ঘরে গিয়েছিল। সেখানে খালি বিছানা দেখে রূপমের কেন সন্দেহ রইল না যে রূপ কাল সারা রাত ইস্তিয়ারের ঘরে ছিল। বিষয়টা ভাবতে ভাবতে তার মাথা গরম হয়ে আসে। রূপ তো তার, কিন্তু অগোচরে রূপের গায়ে অন্য পুরুষের ছোঁয়া লাগবে সেটা সে কিছুতেই মেনে নেবে না। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তে ইস্তিয়ারকে নামতে দেখে রূপমের মাথায় একটা ফোন দিয়াটে। সে তো দমবার পাত্র নয়। একবার যখন ভেবে নিয়েছে রূপ তার, তখন সে রূপকে কেড়ে নিবে। পরিকল্পনা মতো সিঁড়িতে একটু আড়াল দাঁড়িয়ে হাতের কফির শেষ 3টা সিঁড়িতে ঢেলে দেয়। এতে পিচ্ছিল সিঁড়িতে পাড়া দিতে ইস্তিয়ার পা পিছলে পড়ে হাত পা ভাঙবে। কপাল ভালো থাকলে প্রাণে মারাও পড়তে পারে। কিন্তু রূপমকে অবাক করে দিয়ে ইস্তিয়ার শেষের 3 সিঁড়ি পাড়া না দিয়ে পাশ দিয়ে লাগিয়ে নিচে নামে। অ্যাপ্রনের বোতামগুলো লাগাতে লাগাতে সে পেছন ফিরে রূপমের দিকে তাকিয়ে তাচ্ছিল্যে হাসি আসে। এ যেন তার বিজয়ের হাসি। রূপমের গা জ্বলে যায়। আজ সে এ বাড়িতে কেউ না থাকলে নির্ঘাত ওই ইস্তিয়ারকে জানে মেরে দিত। কিন্তু কিছু একটা প্রতিক্রিয়া দেখাতে হবে। ঠিক তখনই রূপের স্নিগ্ধ ডাকে তার জ্ঞান ফিরে। ভাইয়া, এখানে এভাবে দাঁড়িয়ে কি করছেন? চলুন, নাস্তা করে নেবেন। রূপম একটা জোরে হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ চলো। এই বলে পা বাড়াতে যাবে, ঠিক তখনই তার চোখ যায় রূপের গলায় সেই খয়েরি দাগের উপর। প্রথম দিকে না বুঝতে পারলেও সব কিছু তার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যায়। ক্রোধে সে থরথর করে কাঁপতে থাকে। রূপম দাঁতে দাঁত চেপে কিরবির করে বলে, ইস্তিহার, আর আমার রূপের শরীর স্পর্শ করার মূল্য তোকে চোকাতে হবে, খুব খারাপভাবে চোকাতে হবে। আজ প্রায় 10টা বছর পর দেশের মাটিতে পা রাখছেন আদনান। চোখের সামনে সব কিছু তার অপরিচিত। চোখের সামনে থাকা সানগ্লাসটা নামিয়ে চোখের সামনে থাকা সানগ্লাসটা নামিয়ে বেশ তীক্ষ্ণ চোখে সে পর্যবেক্ষণ করছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে আদনান দেখতে পেল একদল কালো পোশাক পরিহিত বডিগার্ড তার সামনে দাঁড়িয়েছে। তার পেছনে এক সারি বিশাল বিলাসবহুল গাড়ি দাঁড়ানো। সেখানে বাকি প্যাসেঞ্জার তাকে ঘুরে ঘুরে দেখছে। কিন্তু আদনানের সেসবে মাথা না ঘামিয়ে নিঃশব্দে তাদের দিকে এগোয়। নিজের বসকে চোখের সামনে দেখতে বডিগার্ডগুলো ঝুঁকে তাকে সম্মান করে। তারপরে একজন সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলে, স্যার, গাড়িতে উঠে পড়ুন, বাংলো তৈরি আছে, সেখানেই যাব। কিন্তু আদনান পা বাড়ে না। সে বলে, না, বাংলোতে আমি 1 সপ্তাহ পর যাবো। এই 7টা দিন নিজের বন্ধু বান্ধবের সঙ্গে কাটাবো। তোমরা এটা পাপাকে জানিয়ে দাও, আর আমার জন্য একটা পার্সোনাল কারের ব্যবস্থা করো। আদনানের কথা মতো সব ব্যবস্থা করা হলো। আদনান নিজেই গাড়ি চালিয়ে রওনা হলো নিজের ছোটবেলার বন্ধু ইস্তিয়ারকে বাসার সামনে।
আজ ইস্তিহার আসার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আসতে পারেনি। এক নাগালে মুষলধারে বৃষ্টি হয়ে চলছে। নেটওয়ার্ক খারাপ থাকায় আদনান ইস্তিহারকে বাড়ির সঠিক লোকেশন পাচ্ছে না। ঢাকার রাস্তাঘাটে সাথে তেমন পরিচিত নাই। সেই কবে 10 বছর আগে এসেছিল, কিছুই মনে নেই। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি একটু থামলো। আদনানের গাড়ি থেকে নামে। ঝিরঝির করে বৃষ্টি তার গায়ের স্যুটটা ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সে তো মোবাইল হাতে নিয়ে নেটওয়ার্ক পেতে ব্যস্ত। একের পর এক কল করে যাচ্ছে ইস্তিহারকে। এদিকে ইস্তিহার আদনানকে কল রিসিভ করলে আদনানের কথা শুনতে পাচ্ছিল না। আদনান একসময় রাগে নিজের ফোনটা আছাড় মারে পিচ ঢাললা রাস্তার উপর। তারপর দুহাত দিয়ে ঘাড় চেপে ধরে। সব কিছু পরিবর্তন হলো, নেটওয়ার্কের প্রবলেম ঠিক হলো না। যে কে সেই রয়ে গেল। এই বলে আদনান গাড়িতে উঠতে নিবে, সেই সময় চোখ গেল দূরের এক বিশালাকার বাড়ির বারান্দা দিকে। পূর্ণিমার রাতে যেন চাঁদ মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে, তেমনই এক অন্ধকার গুমোট হাওয়ার মাঝে এক মেয়ে নিজের হাত আর মুখ বাড়িয়ে ঝিরঝির বৃষ্টি উপভোগ করছে। আদনানের চোখে মায়া লেগে সে ঘোরে এতটাই ডুবেছিল যে তার মনেই থাকে না গন্তব্য কোথায়। আদনান মুগ্ধ চোখে সেই বাড়িটা অনুসরণ করে এগিয়ে এল। যত কাছে আসছে, মেয়েটার মায়াবী রূপ তাকে যেন আরও আকর্ষণ করছে। সে নিজের অজান্তে বিড়বিড় করে বলে উঠল, কে তুমি মনমোহিনী? কি তোমার পরিচয়? তোমার রূপের সাথে সাথে কি তোমার পরিচয় ও সন্ধান মিলবে? ধীরে বৃষ্টিকে এক প্রকার উপেক্ষা করে আদনান হন্যে হয়ে ছুটে চলছে সেই অজানা মেয়েটার পানে। রাস্তায় জমা কাদা আর বৃষ্টির পানিতে ভিজে আদনানের একাকার অবস্থা। তবুও সেদিকে আদনানের ভ্রুক্ষেপ নেই। মেয়েটা বারান্দার দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে চোখ বুজে বৃষ্টিকে আলিঙ্গন করছে। চোখ বোঝা থাকা হয়তো তার চোখে পড়ল না, তার স্নিগ্ধ রূপে বিহমিত হয়ে এক পুরুষ ঠিক কতটা পাগলামি করছে। দূরত্ব যত ঘুষে যাচ্ছে, মেয়েটার মুখমণ্ডল ততই স্পষ্ট হচ্ছে আদনানের চোখে। ক্রমশে তার মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে, ঠিক তার মনের মতো মেয়েটি। বন্ধ সে চোখ জোড়ায় দেওয়া কাজল পানি লেগে লেপ্টে গেছে, কিন্তু তাতে তার রূপ এক বিন্দু কমেনি, বরং বেড়েছে। হাতে পড়া কাচের চুড়ি নিচে বিন্দু বিন্দু পানি জমেছে। কিছুক্ষণ পর পর বিন্দুগুলো পতিত হচ্ছে কংক্রিটের মেঝের উপর। আদনানের শ্বাস ঘন হতে থাকে। শব্দ বুক ওঠানামা করছে, কিন্তু সেটা কি একটা পথ দৌড়ানোর জন্য হচ্ছে, নাকি অতিরিক্ত আবেগে ভেসে যাওয়ার কারণে হচ্ছে, তা বলা দায়। হঠাৎ আকাশ ফেটে বিদ্যুৎ চমকায়। বিকট শব্দ আর চোখ ধাঁধানো আলোয় চারিদিকে ছড়িয়ে পড়ে। আলোতে সহ্য করতে না পারে আদনান নিজের কোণে দিয়ে চোখ ঢেকে ফেলে। মুহূর্তে আবারও সামনের দিকে তাকালে সে মেয়েটাকে আর দেখতে পায় না। এক মুহূর্তে তার হাস্যোজ্জ্বল চেহারায় কালো মেঘ জমে আসে। বাড়ির সামনে লোহার গেট পাগলের মতো কড়া নাড়তে থাকে সে। এতে গার্ড বেরিয়ে এলে আদনানকে দেখামাত্র গার্ড চিনে যায়। আসলে সকালে হাসপাতালে যাওয়ার সময় ইস্তিহার তাকে আদনানের আসার খবরটা জানিয়েছিল। গার্ডটা নিজের মাথায় ক্যাপটা ঠিক করতে গলাটা ছেড়ে বলে, আপনি আদনান স্যার? আপনার জন্য কখন থেকে ইস্তিয়ার স্যার অপেক্ষা করছে। চলুন ভেতর চলুন। বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন কেন? আদনান গার্ডের কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। এমনকি কথাগুলো তার কান অবধি পৌঁছালো কিনা সন্দেহ। তার ব্যথাত চোখ দুটো কেবল তার মায়াবিনীর পানে ছুটতে চাইল, কিন্তু তার কোনো অস্তিত্ব পেল না। আদনানের জন্য মির্জা মেনশনের এলাহি কাণ্ড সুলেখা সব নিজে হাতে সামলেছেন, তবে তার ছোট্ট যা আমরিন তাকে হাতে হাতে সাহায্য করেছে। বাড়ির কর্তা বলতে গেলে ইস্তিহারের বাবা আমির মির্জা, তার দুজন ভাই, মেজো আক্তার মির্জা, যিনি কিনা রূপের বাবা। তবে বাবা মেয়ের সম্পর্ক শুধু খাতায় কলমে। ক্ষমতার কুলেখে আক্তার সেটা মুছে দিতেন, কেননা তিনি কখনো রূপকে নিজের মেয়ে হিসাবে মানতে পারেননি। ছেলের আকাঙ্ক্ষায় তাকে গ্রাস করেছিল। সে জন্মের পর থেকে মা মরা রূপের দিকে কখনো মায়াভরা দৃষ্টিতে কখনো চেয়েছেন বলে মনে হয় না। সে যাই হোক, আমির মির্জা ছোট ভাই খোকন মির্জা, আমরিন আর তার মোটেই তিনটে সন্তান। বড় ছেলে আখিল আর ছোট মেয়ে করুণা আর আখি। অরুণা আর রূপ পিঠাপিঠি বোন। রূপের চেয়ে বছর দেড়েক বড়, তবে বয়সের কাছাকাছি হলেও রূপের সাথে অরুণার সম্পর্ক তেমন ভালো না। রূপ দেখতে আগুন সুন্দরী, যেখানে অরুণার গায়ের বরণ শ্যামলা। তাই ছোট থেকে রূপের সাথে প্রায় তাকে দাঁড়িপাল্লায় মাপা হতো। সেই থেকে অরুণার মনে রূপের প্রতি এক প্রকার বিতৃষ্ণা জন্মেছে। সেই সাথে মায়ের কুপরামর্শ যেন ছোট ফাটলকে আরও শক্ত করে তুলছে। রাত বাড়তে বাড়ির সকলে ভিড় জমায় ডাইনিং রুমে। বাড়ির পুরুষরা একে একে চেয়ার পেতে বসেছে। আদনান বসেছে ইস্তিহারের পাশে। ইস্তিহার আর একটা পাশের চেয়ারটা খালি, অবশ্য সেই জোর করে খালি রেখেছে। একটু আগে অরুণা তার পাশে খালি চেয়ারটা টেনে বসতে ছিল, কিন্তু তৎক্ষণাৎ ইস্তিহারের তীক্ষ্ণ দৃষ্টি আর রাগী অভিব্যক্তি দেখে সে নিজের
ছুটে নিজের বাবার পাশে এসে বসলো। সুলেখা আর আরমিনের সাথে সাথে কাজে হাত লাগাচ্ছে রূপ। ব্যস্ত থাকার কারণে বিকেল থেকে নিজের মুখশ্রী ইশতেহারকে দেখানোর সময় মিলেনি। তাতে অবশ্য ইশতেহার মনে মনে ফুঁসছে, কিন্তু বাল্যবন্ধু আদনানের সাথে পাওয়ার পর থেকে তার রাতের জন্য মুলতবি রইল। সকলের মুখে হাসি লেপটানো কেমন, আদনানের মুখটা কেমন উদাস। ইশতেহার বারবার তার কারণ জিজ্ঞাসা করলে আদনান কেবল ক্লান্তির দোহাই দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। মাংসের বাটিটা নিয়ে রূপ আসতে ইশতেহার তাকে চোখের ইশারায় তাকে বলে তার পাশে বসতে, কিন্তু রূপ তাকে সম্পূর্ণ ইগনোর করে একে একে সবার পাতে তরকারি দিতে থাকে। এই পরিস্থিতিতে ইশতেহারের কথা মানলে ভরা মজলিসে একটা কেলেঙ্কারি বাঁধবে সেটা রূপ ভালো করেই জানে। এমন সময় সুলেখা আমরিন রান্নাঘর ছেড়ে এলে তিনি রূপের হাত থেকে বাটিটা কেড়ে নিয়ে বলেন, যা খেতে পাস, বেড়ে দেওয়ার জন্য তো আমরা আছি নাকি, আর গিন্নিপনা করছিস আর না। রূপ ও তার বড় চাচির আদেশ মোতাবেক কাজ করে মাথা নিচু করে সে চুপচাপ খেতে বসে। কিন্তু এমন সময় ঘটে বিপত্তি। রূপম রূপের হাত টেনে তাকে নিজের পাশে বসিয়ে দেয়, যেটা দেখতে একটু কটু লাগলো। কেউ যেন কিছুই বলে না, কেবল ইশতেহার রাগে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। তার উঠে দাঁড়ানো বেগ এতটাই প্রবল ছিল যে চেয়ার মাটিতে পড়ে বিকট আওয়াজ হয়। ইশতেহার চুপচাপ বসে খেতে বস, এটা তোমার বেডরুম নয়, যা ইচ্ছে তাই করবে। এখানে তোমাররা বয়োজ্যেষ্ঠরা আছে, তাদের একটু সম্মান করো। আমাকে মাফ করো আম্মু, তোমার এই কথাটা আমি রাখতে পারলাম না। তোমার ভাইয়ের ছেলেকে দেখে আমি কিছু বলছি না, কিন্তু কাল থেকে দেখছি ইনি রূপের আশেপাশে ঘুর করছে। এখন তো উনি সব সীমা পার করে ফেলেছেন, তাও তুমি কিছু বলছো না। এই মির্জা বংশের মেয়েদের কি সম্মান নেই যে সে যখন পারবে তখনই ছুঁয়ে যাবে? ইশতেহার বসো। আমির সাহেব এক দফা গুরুর গম্ভীর কণ্ঠে কানে আসতে ইশতেহার নিজের বাবার দিকে চায়। লোকটা বেশি কথা বলেন না, কিন্তু বললে সে কথা টলানোর ক্ষমতা কারো থাকে না, এমনকি ইশতেহারেরও না। ইশতেহার আবার দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে চেয়ার তুলে বসে পড়ে। রাগে তার সাপের মতো হিসির শব্দে ফুঁসছে। ইশতেহার বাড়াবাড়ি রকমের কিছু করে ফেলার আগে আদনান তার হাত চেপে ধরে মাথা নাড়িয়ে বোঝায় সে যেন এখন কিছুই না বলে। ইশতেহার আরেকবার তাকায় রূপম আর রূপের দিকে। রূপম আর চোখে তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে, গা জ্বলে যাচ্ছে তার। বাড়ি কেউ না থাকলেও আজ এখানে রূপমের সমাধি দিয়ে দিত। আমি রূপ আর রূপমের বিয়ে ঠিক করেছি। রূপের বিয়ের বয়স হয়েছে, আর রূপম তো আর খারাপ ছেলে নয়, রূপকে সুখে রাখবে। নিজের মধ্যে চেনাশোনা পাত্র থাকতে কেন খামোকা দূর ছেলে খুঁজতে যাবো? তাই ভেবেছি এই মাসের শেষের দিকে রূপ আর রূপমের আগত হবে। রূপমের বাবা মাকেও জানানো হয়েছে, তারা রাজি। সুলেখা বেশ হাসি মুখে কথাটা বললে সকলের সামনে। তার কথা শুনে আঁখি নিজের জায়গা থেকে এক প্রকার লাফিয়ে উঠল। বাহ, রূপ আপুর বিয়ে খুব মজা। আমি আপুর বিয়ের দিন একটা লাল লেহেঙ্গা পরবো। কথাটা বলতে তার মা আনলেন পেছন থেকে তার মাথায় গাঁটটা মেরে বলল, বড় মেয়ের কানে বিষমন্ত্র দিতে পারলো। আখিকে তিনি কোনোভাবে বশ করতে পারেননি। ধীরে ধীরে মেয়েটা রূপের নেওয়াটা হয়েছে। আমিন একটা বকুনি দিয়ে আখিকে আবারও বসিয়ে দিয়ে বলল, ঘরোয়া আয়োজন, এত আনুষ্ঠানিকতা কিসের? পরিবারে কয়েকজন উপস্থিত থাকবে, আমরা বাড়ির মানুষ মিলে সব সামলে নেব। এই কথাটা বলে আমিন জোরপূর্বক হাসার চেষ্টা করলো। রূপ সবার কথা শুনলেও সে আজ শুধু ভাবছে আজ রাতে তার উপর কী যাবে। দুশ্চিন্তার মাঝে হঠাৎ তার পেট মুচড় দিয়ে উঠল। মনে হতে থাকে পেটের ভিতর সব কিছু গলা দিয়ে বের হয়ে আসবে। রূপ কোনো মতে হাত দিয়ে মুখ চেপে চেয়ার থেকে উঠে বাথরুমের দিকে দৌড় দিল। রূপের এই অবস্থা থেকে রূপমা সুলেখা বেশ চিন্তিত হয়ে পড়েন। মেয়েটা যে কী করে, একটু যদি নিজের খেয়াল নিত। কতবার পই পই করে বলেছি সময় মতো খাবার খেতে, কে শুনে কার কথা। দেখো গিয়ে অম্বল বাঁধিয়েছে আবার। মায়ের কথা শুনে স্ত্রীর ফিসফিস হাসে। গায়ের জ্বালা ধরনের দৃষ্টিতে রূপের চোখের দিকে চোখ রেখে বলে, অ্যাসিডিটির জন্য রূপের হঠাৎ হঠাৎ বমি হচ্ছে। এটা তোমাদের কে বলছে? প্রেগনেন্সির 2-3 মাসে এমন ঘন ঘন মাথা বমি ভাব, মাথাটা ঘোরানোটা স্বাভাবিক, তাই না? আমি গর্ভে থাকতেও তোমারও তো এমন হয়েছিল। আশ্চর্য, 2 সন্তানের জননী হয়ে কীভাবে এত বড় ভুল করে ফেললে? ইশতেহারের কথায় সবার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। শুধু আমরিনে বোধহয় মনে মনে খুশি হলো, যাক, রূপ তাহলে সকলের সামনে খারাপ দুশ্চরিত্র প্রমাণ করার উপায় তার হাতে এসেছে। সে কি আর তা ছাড়ে? প্রেগনেন্ট? রূপ প্রেগনেন্ট? দেখেছো ভাবি, বলেছিলাম না এই মেয়ের সমস্যা আছে। মায়ের মতো বাঁধিয়ে রাখার মতো চরিত্র সে। না জানি কোন ছেলের সাথে শুয়ে পেট বাঁধিয়েছে। এই বলে আমি নিজের হাত সহজে তার হাসিটা দেওয়ার আগে স্থির গর্জে উঠল, নিহাত, আপনি আমার চাচি, বয়সে বড় বলে আপনাকে কিছু বললাম না, নয়তো এক্ষুনি আপনার প্রাণ নিতে আমার হাত কাঁপতো না। যার নামে আপনি এতক্ষণ কলঙ্ক ছড়িয়েছেন, জেনে রাখুন সে আর কেউ নেই, বরং ইশতেহার মির্জার বিবাহিত স্ত্রী। রূপের গর্ভে আমার সন্তান। পরিস্থিতি বেগতিক দেখে আদনান বারবার ইশতেহারের হাত চেপে ধরে তাকে বসানোর চেষ্টা করে, কিন্তু ইশতেহার তার হাত ঝাড়া দিয়ে ফেলে নিজের বক্তব্য আর দীর্ঘায়িত করে, রূপ আমার স্ত্রী, ওর প্রতি বিন্দুমাত্র অবমাননা কিংবা অসম্মান আমি সহ্য করব না। ও এখন আর
বাড়ির মেয়ে না, ও মির্জা বংশের বড় বউ, আর খুব তাড়াতাড়ি উত্তরসূরি মা হতে চলছে। আমরিন ভেতরে ভেতরে রাগে পড়ে যাচ্ছে। তার অনেক দিনের ইচ্ছা ছিল ওনার সাথে ইস্তিহারের বিয়ে দেওয়া, এতে মির্জা বাড়ির অনেকাংশ সম্পত্তি হাতানোর সুযোগ পেত সে। কিন্তু তা হলো কই? জ্বলন্ত চোখে একবার নিজের মেয়ের দিকে তাকায়, আর চোখের অভিব্যক্তি এমন ছিল না। পারলে না তো ইস্তিহারকে হাতের মুঠোয় রাখতে। দেখ, রূপ ঠিকই সুযোগ বুঝে ঠিক জায়গায় চাল চেড়েছে। এখন তুই বসে বসে আঙুল চোষ আর আমাদের উপর কর্তৃত্ব ফরাক। পরক্ষণে আমরিন সুলেখার দিকে মুখ ফিরে বলল, দেখেছো ভাবি, বলেছিলাম না মেয়ের থেকে ছেলেকে আলাদা করে রাখো। তাবিজ করেছে তোমার ছেলে, শুনেছ? তাবিজ নয়তো আমাদের অত ভালো ছেলেটা কিনা মা ছাড়া কিছু বোঝে না, সে কিভাবে সকলের সামনে গলা তুলে কথা বলল। কান্নাকার বাচ্চা এখন আর পেটের প্রাপ্ত ইস্তিহার বাবার উপর চাপানোর চেষ্টা করছে, একেবারে মায়ের মতো। ড্যাশ কোথাকার! তাহলে তো আপনিও কম ড্যাশ না ছোট চাচি। সামান্য কয়েকটা টাকার জন্য আপনি যে নিয়মিত আমার মেজো চাচার বিছানায় যেতেন, মেজো চাচির সংসার ভেঙেছেন, ভাঙার পিছনে যে আপনার কত বড় ভূমিকা সেটা আর কেউ না জানুক, আমি। তাই অন্যের নামে মিথ্যা অপবাদ দেওয়ার আগে নিজের দিকে তাকান। খোকন চাচা ডিএনএ টেস্ট করে দেখে নিয়েন 3টা বাচ্চা আপনার কিনা। কথাটা শেষ করার আগে আমি সাহেব এক জোরালো থাপ্পড় এসে পড়ে ইস্তিহারকে এর ফলে। কিন্তু তাতে ইস্তিহারকে খুব একটা দমানো যায় না। সে মুখে পৈশাসিক হাসি টেনে বলে, আপনার এত দরদ লাগছে কেন ওই ভণ্ড মহিলার জন্য? উনি আমার স্ত্রী, আর অনাগত সন্তানকে অপমান করবে আর আমি মুখ বুজে সব মেনে নেব? আমি আর যাই হোক মেজো চাচির মতো মেরুদণ্ডহীন নই। ইস্তিহার চুপ করো, বাড়ির ছোটরা এখানে আছে তো। তো কার সামনে কি বলা যায় সেটা কি শুধু আমার খেয়াল করার কথা, আপনাদের নয়? দেখুন আপু, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, তাই বলছি আপনারা যদি চান আমি এই বাড়িতে থাকি, তবে আপনার স্ত্রীকে ওর যথাযথ সম্মান দিতে হবে আপনাদের। আমি সাহেব আর কিছু বলতে গিয়েও পারেন না। ইস্তিহার আজ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছে। তাকে থামানো মুশকিল। আমি অসহায় চোখে সুলেখার দিকে তাকাই। তার অভিব্যক্তি বলে দিচ্ছে যে তার মধ্যে দুটো আবেগের গৃহযুদ্ধ চলছে। না পারছে নিজের ছেলেকে আটকাতে, না পারছে রূপকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে। এমন নয় যে রূপকে পছন্দ করেন, কিন্তু ছেলে বিয়ে করতে চাইলে তিনি বাধা দিতেন, কিন্তু পরিস্থিতি এমন ঘোলাটে হয় তিনি চরম বিরোধী। এই নিয়ে পরিবারে বেশ কয়েকদিনের জন্য একটা সংঘাত বাঁধবে সেটা তিনি বুঝতে পারছেন। এদিকে আদনান এবার স্ত্রীকে টেনে তার একপাশে নিচু স্বরে বলল, থাম, অনেক বলছিস। আমার সামনে এসব ফ্যামিলি ম্যাটার না আনলেও হতো না? না হতো না? আরে বিয়ে করছি কি নিজের বউকে জেনে শুনে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য? তোর বউ নেই তাই তুই বুঝবি না, বিয়ে করলে ঠিক আমাকে বুঝতি। আদনান এবার চুপসে যায়। বাড়ির সকলের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। শুধু আক্তার এক কোণে বসে মাথা নিচু করে খাবার প্লেটের দিকে তাকিয়েছেন। তার যেন কিছুই বলার নেই এসবে। তবে মনের মধ্যে একটু ভালো লাগা কাজ করছে। যতই হোক রূপ তার সন্তান, তিনি জানেন তার মেয়ে কেমন। তবুও যখন রূপের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ উঠছিল, তখন আসলে তার মধ্যে খানিক রাগ বাঁধা দানা বাঁধে। তবুও তার উদাসীনতা, দীর্ঘ গাছাড়া ভাব তাকে কিছুতেই বলতে বাধা দেয় না। ওদিকে পেটের সব কিছু উগলে দেওয়ার পর রূপ বাথরুমের ভেজা মেঝেতে উপর বসে আছে। শরীরটা বেশ ক্লান্ত লাগছে তার। মনে হচ্ছে পেটের খাবার নয়, তার সকল শক্তি বমি রূপে বের হয়ে আসছে। এখন একটু আচার বা লেবু পেলে ভালো হতো। হঠাৎ রূপ নিজের আশেপাশে করে কারো অস্তিত্ব অনুভব করলো। চোখ মেলে তাকাতে নিজের ভাবনাকে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে থাকতে, এতে রূপ কিছুটা চমকে যায়। বুকের বাদিকটায় হাত চেপে ধরে বলে, ভয় পাইয়ে দিস আপু, এভাবে কেউ তাকিয়ে থাকে? তুই প্রেগনেন্ট তাই না? রূপের চোখ বড় হয়েছে। মাত্র 2 মাসে তো পেটটা এতটা ফুলে ওঠার কথা না যে এক দেখে কেউ বুঝতে পারবে সে প্রেগনেন্ট। রূপ ভাবনার কথা উড়িয়ে দিয়ে মিছিমিছি হাসার চেষ্টা করে বলে, কী যে বলো আপু, আমি কেন প্রেগনেন্ট হতে যাব? আসলে একটু অ্যাসিডিটি হয়েছিল তাই। মিথ্যে বলবি না রূপ, আমি জানি তুই ইস্তিয়ার ভাইয়ের বাচ্চার মা হতে চলছিস। রূপ ভয়ে জমে যায়, কাপা গলা বলে, তুমি কিভাবে জানলে? জেনেছি, তবে এতক্ষণ নিচে সবাই জেনে গেছে আশা করি। তোর বর যে হাড়থারা ছোটো চাচিকে একেবারে দুইয়ে দিয়েছে, আমি আড়াল থেকে শুনেছি। রূপ সংকুচিত চোখে তাকায় ভাবনার দিকে। মেয়েটা ইস্তিহার এর আপন ছোট বোন, তবে ছোট থেকে মাথায় একটু সমস্যা থাকার জন্য তাকে সবাই কোণঠাসা করে রাখে। মাথায় সমস্যা আছে বলতে সে পাগল নয়, একটু মাথা গরম, হুটহাট কাজ করে বসে সচেতন নয়। মাঝে মাঝে মেয়েটা কী হয়ে যায় সেই জানে। হয়তো ঠিকমতো চিকিৎসা করলে মেয়েটা সুস্থ হয়ে উঠত, কিন্তু সে আর হলো কই? তাকে তাকে সম্মান দেওয়ার বিপরীতে সবাই তাকে ঠেলা করে। ভাবনা মেয়েটা নিজের মতো থাকে সবসময়। একসময় ঘরে বন্দি, ছবি এঁকে, গান শুনে এতটুকুই তার জীবন। রূপ আর নিজের ভাবনার সময় পায় না, উঠে চলে যায়। নিজে তার জন্য ঠিক কী অপেক্ষা করছে সেটা ভাবতে তার গা শিউরে ওঠে। তবে যাওয়ার আগে একবার ভাবনার দিকে তাকায়। সে হাসি মুখে বলে ওঠে,
কংগ্রাচুলেশন রূপ, আমাকে তাড়াতাড়ি ফুপি বানার জন্য। তোদের বাচ্চাকে কিন্তু সবার আগে আমি কোলে নেব, শুধু এইটুকু অধিকার দিস আমায়। রূপ ভয়ে ভয়ে নিচে যায়। আজকে বাড়ির আবহাওয়া একটু বেশি ঠান্ডা। শুকনো একটা ঢোক গেলে সে দেওয়ালে আড়াল থেকে উকি দেয়। কেউ নেই দেখে একটু নিশ্চিত বের হতে কোথাও যেন সুলেখা এসে তার সামনে দাঁড়ায়। সুলেখার রক্তিম চোখ দুটো দেখে রূপের চোখ দুটো আপনা আপনি নিচে নেমে আসে। আমার দিকে তাকা রূপ। রূপ তবুও তাকায় না। দেখে সুলেখা নিজে তার চোয়াল ধরে একটু উঁচু করে। এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলছিস, অথচ আমাকে একবারও জানালি না। আমি কি তোকে ভালোবাসতাম না? তোর মা চলে যাওয়ার পর আমি কি তোকে নিজে হাতে মানুষ করিনি? বুঝেছি তুই আসলে আমাকে কখনো মা ভাবতে পারিসনি। রূপের চোখ ঘোলা হয়ে আসে। সে সুলেখাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মধ্যে কাঁদতে থাকে। সরি চাচি, আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার ছেলে আমাকে কিছু বলতে দেয়নি। সরি সরি চাচি, আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার ছেলেই তো আমাকে কিছু বলতে দেয়নি। হয়েছে, নাটক করতে হবে না, আমাকে ছাড়। সুলেখার কথায় রূপ তাকে ছেড়ে দেয়। কান্না থাকলেও সে নাক টানতে সুলেখা এবার মুচকি এসে বলে, কয় মাস হলো? 2 মাস। আজকে রাতে কার রুমে থাকা হচ্ছে? তোমার ছেলের মেয়ে। হ্যাঁ বুঝলাম, আজকে থেকে আর থাকবি না। এই সময় স্বামীর থেকে দূরে থাকতে হয়, বুঝেছিস? তা নাহলে বাচ্চার ক্ষতি। কিন্তু তোমার ছেলে তো, সে আমি দেখে নেব। দুঃখিত মা জননী, আমি আপনার কথা রাখতে পারলাম না। আমি আমার বিয়ে করা স্ত্রীকে আমার থেকে দূরে যেতে দিব না। নিজের পেছনে ইস্তিহারের কণ্ঠ ভেসে এলো। তারা দুজনে পেছন ফিরে তাকায়। ইস্তিহার রূপের কাছে এসে তাকে নিজের সাথে জড়িয়ে ধরে বলে, মা আমি ডক্টর, এটুকু ভরসা আপনি আমার উপর রাখতে পারেন। আমি আবার এসব বিষয়ে খুবই জেন্টাল। বিশ্বাস না হলে রূপ তো জিজ্ঞাসা করে নিও। কী বেবি, মাকে বলো আমি কতটা জেন্টাল। সবসময় তোমার কথা শুনি, তুমি না চাইলে জোর জবরদস্তি করি না। সুলেখা নিজের ছেলের মুখে এমন বেহায়া কথাবার্তা শুনে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়ে আসে। সুলেখা চলে দিতে ইস্তিয়ার তার মুখের ভাবের পরিবর্তন দেখা যায়। রূপকে নিজের মুখোমুখি করে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, শাস্তির জন্য প্রস্তুত হয়ে থাক রূপ। আমি ছাড়া অন্য কেউ তোকে ছুঁতে পারবে না, সেটা জানিস। তাও রূপম তোকে ছুঁয়ে দিয়েছে। তুই নিজের আমার ভেতরের জানোয়ারটাকে জাগিয়ে তুলছিস। এখন সারা রাত এত ফল ভোগ কর। শাস্তির কথা কানে পৌঁছাতে রূপের শিরদাঁড়া বয়ে এক শীতল শিহরণ বয়ে গেল। চোখ দুটো বিস্ফারিত, ঠোঁট দুটো আলগা হয়ে কাঁপতে লাগলো। ইস্তিয়ার রূপের এমন নাজেহাল দশা থেকে বাঁকা হাসে। রূপের কপালে লেপটানো চুলগুলো অতি যত্নে তার কানের পেছনে গুঁজে দিল। ইস্তিহার তার শীতল আঙুলগুলো রূপের উষ্ণ কান স্পর্শ করতে রূপের সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল। ঠোঁট গলে বের হয়ে আসে কিছু অস্ফুট শব্দ। ইস্তিহার শার্টের উপরের বোতাম খুলে মুহূর্তের মাঝে রূপের একেবারে কাছে চলে আসে। ইস্তিহারের চোখের চাহনি ভাবভঙ্গি দিকে ভালোই বোঝা যাচ্ছে তার মাথায় কিছু দুষ্টু চিন্তা ঘুরপাক খাচ্ছে। এবার রূপ কিছুটা ভড়কে যায়। জল চোখে এদিক সেদিক তাকিয়ে চারপাশে কাউকে দেখতে না পেয়ে যে কোনো সময় কেউ এখানে এসে পড়তে পারে এটা ভেবে ইস্তিয়ারকে বুকে হাত রেখে তাকে দূরে সরিয়ে দিতে চায়। কী করছেন? ছাড়ুন আমায়, কেউ দেখে নেবে। ইস্তিয়ার প্রবল বেগে রূপের কোমর জড়িয়ে তাকে নিজের কাছে এনে বলে, দেখুক, আমি সব হাড়ির খবর ফাঁস করে দিয়েছি। তাই এখন কেউ এখানে এসে আমাদের কাছাকাছি দেখলে চিল্লিয়ে বাড়ি মাথায় তোলার জন্য বদলে নিজের চোখ ঢেকে চলে যাবে। আমরা লিগ্যালি ম্যারিড কাপল। এত জীবত আইনত ছিলাম, এখন সামাজিকভাবে হলাম। এই বলে ইস্তিহার রূপকে কোলে তুলে নেয়। রূপ ইস্তিহারের সাথে না পেরে তার প্রশস্ত বুকে মুখ লুকায়। ইস্তিহার রূপের কাণ্ড কারখানা দেখে বেশ মজা পায়। চুপচাপ সিঁড়ি দিয়ে পা বাড়িয়ে নিজের রুমে চলে যায়। রূপকে বিছানায় ফেলে ইস্তিয়ার এক ঝটকায় দরজা বন্ধ করে দেয়। তারপর পেছন ফিরে মাদকতা ভরা দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে আসতে থাকে। রূপও তাল মিলিয়ে পেছানো শুরু করে, কিন্তু বেশি দূর এগোতে পারে না। বিছানার শেষ প্রান্তে পিঠ ঠেকে গেলে ইস্তিয়ার দ্রুত তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়। সব কিছুতে আপনি শুধু আমার দোষ দেখেন কেন ইস্তিয়ার ভাইয়া? রূপম ভাইয়া আমার হাত টেনে ধরেছে, আমি তো নিজের থেকে ওনার কোলে বসিনি। তাও আপনার আমাকেই শাস্তি দিতে হবে? কথাগুলো ঠোঁট ফুলিয়ে একশ্বাসে বলে রূপ। চোখ দুটো অভিমানে জ্বলে ভরে গেছে। ইস্তিয়ার একটু নিচে নেমে তার গলা নিজের ঠোঁট ছুঁয়ে বলে, শাস্তি নাম্বার 2, নিজের একমাত্র স্বামীকে ভাইয়া বলে সম্বোধন করার
গাড়িত আর দণ্ডনীয় অপরাধ। এতে আমার বাচ্চা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে। শেষে দেখা যাবে আমাকে বাবা ডাকার বদলে মামা ডেকে বসেছে। ইশতিয়ার, আজ না। রূপ আর কিছু বলতে পারল না। তার আগে ইশতিয়ারটার উপর নিজের আঙুল চেপে ধরে নিজের মুখটা রূপের কানের কাছে এনে আলতো করে লতিতে চুমু খেলে, মাইন্ড সবসময় চিন্তাভাবনা মাথায় ঘোরে, তাই না? অবশ্যই ঘোরারই কথা। এত হ্যান্ডসাম একটা হাজবেন্ড থাকলে সব মেয়ের মাথা নষ্ট হয়ে যাবে। তোর দোষ না, বয়সের দোষ। বলে ইশতিয়ার রূপের উপর থেকে উঠে পড়ে। রূপ বোকার মতো ইশতিয়ারের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইশতিয়ার নাইট স্ট্যান্ডের উপর রাখা কাঁচের গ্লাসটা হাতে নেয়। রূপের নজরে যায় গ্লাসে থাকা তরলটার দিকে। তার সাথে এক প্রকার বিষ। রূপ সাথে সাথে বিছানায় উপুড় হয়ে বালিশে মুখ গুজে দেয়। ইশতিয়ারের তেজি গলার আদেশে কানে ছুটে এলো, সে মুখ তুলে না। রূপ, ওঠ, তাড়াতাড়ি দুধ খেয়ে নে। নাটক করবি না। যত সময় নিবি দুধের পরিমাণ তত বাড়বে। না, আমি দুধ খাবো না। ওটা কোনো খাওয়ার জিনিস হলো? আমি ভদ্রমেয়ে হয়ে খাই না। দুধ অশ্লীল তোর চিন্তাধারা। দেখ, আমাকে জ্বালাস না। পরে আমি জ্বালানো শুরু করলে তুই নিতে পারবি না। রূপ রূপ এবার ইশতিয়াকের কাছে পরাজিত হয়। সে যে পণ করছে রূপকে দুধ খাইয়ে ছাড়বে, রূপ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। গ্লাসটা হাতে নিতে দুধের গন্ধ রূপের গা গুলিয়ে আসছে। সে কান্নারত চোখে ইশতিয়ারের দিকে তাকালে সে কঠোর কণ্ঠে বলে, কোনো বাহানা চলবে না। প্রতিদিন তোকে এক গ্লাস দুধ খেতে বলছিলাম, তুই খাস না, তাই আজ তোকে ধরে বেঁধে খাইয়ে ছাড়ব। কিন্তু গন্ধ যে, নাক বন্ধ করে খা। রূপ বিরক্তি সহকারে দুই আঙ্গুল দিয়ে নাকের আগা চেপে ধরে এক গ্লাসের পুরো দুধটা গলায় ঢেলে দেয়। খাওয়া শেষে সে কাশতে শুরু করে। ইশতিয়ার আড়াআড়ি করে তাকে পানি খাওয়াচ্ছে। দেখেছেন, খেয়েছি। এখন তো আপনার শাস্তি শেষ। ইশতিয়ার মাথা নাড়ে, না, এখনো শেষ হয়নি। আরেকটা গ্লাস যেমন শেষ করছি, এখন আরেকটা গ্লাস চটপটে গিলে ফেল দেখি। আমার আবার একটু বাসর বাসর পাচ্ছে। বিছানার পর ধরাশায়ী হয়ে বসে আছে আদনানের ক্লান্ত শরীর। সেই কখন থেকে এপাশ ওপাশ করে চলছে, কিন্তু তবুও ঘুমের কোনো খবর নেই। অন্যদিন হলে এতক্ষণে সে এক ঘুম দিয়ে উঠে পড়ত, কিন্তু আজ যেন তার মন তাকে ঘুমাতে দিচ্ছে না। আদনান উঠে বসে, হঠাৎ চোখে অন্ধকার রুমের দিকে একবার চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। রুমটা অবশ্য একেবারে অন্ধকার নয়। জানলার ধারে মানি প্ল্যান্ট গাছের আলোয় মরিচার বাতিগুলো আবছা আলোয় জ্বালাচ্ছে। তাতে ভালো কিছু দেখা না গেলেও রুমের মধ্যে হাঁটাচলা করা সম্ভব হয়। রুমের গুমট পরিবেশে বসে থাকতে দম বন্ধ লাগায় আদনান সিদ্ধান্ত নেয় ছাদে একটু পায়চারি করবে। যেই ভাবা সেই কাজ। রুম থেকে বের হয়ে এবার আদনান পা বাড়ায় ছাদের দিকে। কানে হেডফোন গোজা। শান্ত বিটের মিউজিক তার মস্তিষ্ককে ঠান্ডা করছে। তবে ছাদের দরজা খুলতে চোখের সামনে যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। একটা অবয়ব ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছে। তার পরনে সাদা কামিজ, সাথে সাদা ওড়না। বাতাসে উঠছে। বলতে গেলে এ যেন আস্ত ঘরোর মুভির দৃশ্য। আদনানের কপাল বেয়ে ঠান্ডা ঘামের রেখা দেখা যায়। পা দুটো এতটাই জমে যায় সে দৌড়ে পালাতে পারে না। বিস্ফোরিত চোখে সে কেবল ওই অবয়বের দিকে তাকিয়ে থেকে। ছাদে কারো উপস্থিতি বুঝতে পেরে ভাবনা পেছন ফিরে যায়। চোখের সামনে এক অপরিচিত লোককে দেখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে তো এক প্রকার চিৎকার করে ওঠে। এদিকে ভাবনা চিৎকার শুনে আদনানও চিৎকার করে। এতদিন সে জানত মানুষ ভূত দেখলে চিৎকায়। এখন সে দেখলো ভূতও মানুষকে দেখে ভয়ে চিৎকার দেয়। দুজন নরনারীদের মিশ্রিত চিৎকারে ইশতিয়ারের কানে পৌঁছায়। রূপের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে শেষে সে সবেমাত্র ক্লান্ত ঘামার্ত শরীরটা নিয়ে শুয়ে রূপকে বুকে জড়িয়ে ধরেছে। রোমান্টিকতা এই চরম মুহূর্তে আদনান ফাটাবাসের মতো গলার চিৎকার শুনে আদনান বলে ওঠে, গেছে গেছে, এক সপ্তাহের জন্য আমার বাসর করার স্বাদ মিটে গেছে। আবার কি দেখে ভ্যাটকেলে ওই ভিতর ডিমটা। এ নিজেও শান্তি পাবে না, আবার আমাকেও শাস্তি দিবে না। বিয়ের পর ভাবিকে এই শালা নিজ্ঞাত হার্ট অ্যাটাক করিয়ে মারবে। ডাক্তার ইশতিয়ার, প্রথম পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। অবশ্যই গল্পগুলো আমি শেষ করব।